আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? জি ম্যাম, আলহামদুলিল্লাহ। কালকে অর্ধেক থেকে কেটে গেল, সরি। অনেক মজা না বসে বসে অনলাইনে ক্লাস করা? কষ্ট করে আসতে হয় না, ব্যাগ বহন করতে হয় না। আমাদের আগে তো স্যাররা বেলিলাভ, আমাদের স্যার আর কি ভলিউম বেলিলাভ বহন করে করে নিয়ে যাইতো তো কলেজে যাওয়ার সময়। আমরা একটু কম আরাম করছি, তোমরা আর একটু বেশি আরাম করতেছি। না আরাম না, বাসায় বসে বসে পড়ালেখা করা আরাম বেশি। Yes, ma'am. আচ্ছা, আজকে একটু পড়া ধরবো। কালকে যা পড়াইছি পড়ছো কেউ? না ম্যাডাম পড়ি নাই আজকে। আজকে তো আমার ক্লাস ছিল বেলাল, জি ম্যাম। তো আজকে পড়ছো কাজগুলো? কন্ডিশন গুলো লিখছো? আর আনমিউট হও। জি ম্যাম। লিখছো? বলো তো কন্ডিশন কি কি? জিআইটি কন্ডিশন কি কি? ডিজিজ কন্ডিশন, পারবা না? যে কোনো একজন বলো তাহলে। বললো, ভুল হোক ভুল হোক। ম্যাম, গ্যাস্ট্রিক আলসার, মনে যা আসে তাই বলো। তারপর অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। এটাকে কি বলে? গ্যাস্ট্রিক আলসারটাকে কি বলে? একটা নাম আছে না, কি ডিজিজ বলে? ম্যাম, গ্যাস্ট্রিয়াটাইটিস। পেপটিক আলসার ডিজিজ বলে। ঠিক আছে, পেপটিক আলসার ডিজিজ। জি ম্যাম। কমিউনিকেট করো তাহলে আমি করতে পারবো না। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো? ম্যাম ভেঙে ভেঙে আসতেছে বারবার। ভেঙে ভেঙে আসতেছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? শোনা না গেলে বলো। এখন শোনা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ডিস্টার্ব করলে বলো, কথা না শুনলে বলো। হয় তুমি যদি আমাদের অ্যানাটমিতে কি কি আছে ওইটা বুঝতে পারো তাহলে দেখবা তোমার জন্য অনেক ইজি হয়। এই যে আমরা মুখ থেকে খাচ্ছি, খাওয়ার পরে একটা অর্গান আছে, কি আছে? বুক থেকে শুরু করে স্টোমাকের আগ পর্যন্ত ইসোফেগাস। ইউসোফেগাস। ইসোফেগাস আছে। তাহলে ইসোফেগাসের কিছু কন্ডিশন আছে, ইসোফেজিয়াল কিছু ডিজিজ আছে। তোমাদের হচ্ছে বেশি কিছু লাগবে। হ্যাঁ, কালাসিয়া কার্ডিয়া, ভেরি গুড। এটা এটা একটা কন্ডিশন, আর একটা হচ্ছে ইসোফেজিয়াল ক্যান্সার। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় দিবে না, জাস্ট শুধু নামগুলা জানবা। তোমাদেরকে আর লং কেজি ইসোফেজিয়াল ক্যান্সার দিবে না, এগুলো পোস্ট গ্রাজুয়েশনের জন্য। তোমাদের এরপরে কি আছে? ইসোফেগাসের পরে স্টোমাক। তাহলে কিছু ডিজিজ আছে, বলো কি কি আছে? পেপটিক আলসার ডিজিজ, গ্যাস্ট্রিয়াটাইটিস। হ্যাঁ, গ্যাস্ট্রাইটাইটিস, পেপটিক আলসার ডিজিজ। পেপটিক আলসার ডিজিজের মধ্যে কিন্তু দুইটা পড়ে, স্টোমাকও পড়ে, ডিউডেনামও পড়ে। ঠিক আছে, আমাদের বেশিরভাগ ডিউডেনাম আলসার হয়, আমাদের সবার যেটা হয় ওটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ ডিউডেনামে আলসার হয়। ঠিক আছে, তাহলে একটা কি বললা? গ্যাস্ট্রাইটিস বললা, আর একটা বললা কি? পেপটিক আলসার ডিজিজ। এটা থেকে কি হয়? গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হয়ে যায়,
আমাদের জানতে হবে তোমাদের যেটা ধরবে পরীক্ষায় সেটা হচ্ছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন নিয়ে আসবে পেশেন্ট, মানে ওর বন্ধ হয়ে গেছে আউটলেট, পাইলসের ওখানে বন্ধ হয়ে গেছে। এটার কজ দুইটা, একটা হচ্ছে বিনাইন, একটা হচ্ছে মেলিগনেন্সি। বিনাইন হচ্ছে তোমার পেপটিক আলসার থেকে স্ট্রিকচার হয়ে ন্যারো হয়ে যায়, মানে চিবাই যায়, ওই এরিয়াটা চিবাই গিয়ে একটা আউটলেট অবস্ট্রাকশন করে। একটা হচ্ছে বিনাইন কেস, এই যে তোমার আলসারের জন্য যেটা হচ্ছে। আর একটা হচ্ছে মেলিগনেন্ট কেস, যদি কোনো গ্রোথ হয়, কার্সিনোমা হয় ওই জায়গায় গিয়ে, ওই ক্ষেত্রে তোমার গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হতে পারে। আমি তোমাদেরকে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন পড়াবো, 2 দিন লাগবে। আমার সাথে আর 4টা ক্লাস আছে না, 3টা তো হয়ে, আজকে সব 3টা হয়ে গেছে অলরেডি। 4টা ক্লাস না বেলাল? জি ম্যাম। কাল তো সময় বেশি নেই। ম্যাম আমরা জেনারেল সার্জারি না পেলেও আমাদের গ্রুপটা আবার এসওপিডি পাবে, আর ম্যাম এসওপিডি ক্লাসগুলো ম্যাম জেনারেল সার্জারির সাথে নিচ্ছে, সো ওই ক্লাসটাও ম্যাম আপনি পাবেন। ওইগুলো আমরা নিব। আচ্ছা, তো ওইগুলো কখন হবে? ম্যাম পরের মাসে? হ্যাঁ হ্যাঁ ম্যাম, পরের মান্থে। আচ্ছা ঠিক আছে, তাহলে যতটুকু পারে ওটুকু শেষ করি। এখন তোমাদের যেগুলো আসবে লং কেসের মধ্যে একটা স্টোমাকের কেস দিতে পারে, একটা যেটা আমি অ্যাপেন্ডিক্স এর কথা বলতেছি, এটা এই কেসগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে। আর একটা হচ্ছে তোমাদেরকে জিআইটি, মানে লার্জ গাটের অবস্থা, ক্যান্সার, এই কেসগুলো হচ্ছে তোমাদের লং কেসে আসবে। সবকিছু পড়তে হবে না, কিছু কিছু ধরে ধরে লং কেস। আর একটা হচ্ছে প্যানক্রিয়েটাইটিস, যদি ওরা কেস না পায় সেক্ষেত্রে তোমাদেরকে প্যানক্রিয়েটাইটিস দিতে পারে, না হলে আদারওয়াইজ দিবে না। ওদের কাছে যদি লং কেসের কেস না থাকে সেক্ষেত্রে দিবে প্যানক্রিয়েটাইটিস। তো কি কি বললাম? একটা হচ্ছে গ্যাস্ট্রিক অবস্ট্রাকশন করবা, একটা হচ্ছে তোমার ইয়া পড়বা, অ্যাপেন্ডিসাইটিস পড়বা, প্যানক্রিয়েটাইটিস পড়বা, কার্সিনোমা কোলন, এই তো এগুলাই। কোলনের মধ্যে হচ্ছে কি লার্জ গাট, মানে রাইট সাইডেড কোলন, লেফট সাইডেড কোলন থাকতে পারে। তারপর হচ্ছে কার্সিনোমা রেকটাম, এই জিনিসগুলো একটু লাগবে। তাহলে কি বললাম, জিআইটি স্টোমাক গেল, এখানে কার্সিনোমা স্টোমাক, আর একটা যেটা বললাম পেপটিক আলসার ডিজিজ, এই দুইটা। স্মল ইন্টেস্টাইনে গিয়ে অত কিছু লাগবে না, টিবির কেস দিতে পারে। টিবির কেসও একই রকম লাম নিয়ে আসবে রাইট সাইডের কোলনে। আর কার্সিনোমা কোলন তো বললাম, কার্সিনোমা রেকটাম পড়বা, আর এদিকে হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। এখন আসো আমাদের অ্যাপেন্ডিসাইটিসটা শেষ করি আমরা। কালকে কি বলছিলাম, সাইনগুলো মনে আছে কারো? জি কিছু ম্যাম। জানার আছে? কালকে যতটুকু বলছি ওটুকুর মধ্যে কিছু জানার থাকলে জিজ্ঞেস করে ফেলো, আমি আগাই তাহলে। তাই না? বুঝে গেছো? তাহলে আমাকে বলো তো দেখি সোয়াস সাইনটা কি বলছিলাম। ম্যাম যদি পেশেন্ট হিপ ফ্লেক্সড করে আর এক্সটেন্ডেড করলে সে পেন ফিল করবে। তাহলে পেনটা রিলিফ হবে কিভাবে? হিপকে এক্সটেন্ডেড করতে হবে আর হচ্ছে ফ্লেক্সড করতে হবে পাকে, মানে অপোজিট অ্যাকশন করতে হবে। না না না, এক্সটেন্ডেড করলে স্যার পেন হবে। পেশেন্টের পজিশনটা হবে হিপটা ফ্লেক্স থাকবে, ফ্লেক্সড করতে হবে। হ্যাঁ হিপটা ফ্লেক্স থাকবে। ও পেশেন্টের পজিশনটাই দেখবা তুমি ওরকম, পেশেন্টের হিপটা ফ্লেক্স থাকবে, মানে পাটা এরকম সে সবসময় এরকম করে রাখবে, মানে হাঁটুটা ফ্লেক্সও থাকবে, পাটাও এরকম ফ্লেক্স থাকবে, মানে হিপটা সে ওইভাবে শুয়ে থাকবে, সে সোজা করতে দিবে না, ব্যথা থাকবে এরকম। ঠিক আছে, ইয়াগুলো মনে রাখো শুধু সাইনগুলো। আচ্ছা এরপর আসো ইনভেস্টিগেশন, কি বলছিলাম? ইনভেস্টিগেশনের মধ্যে আমরা সাধারণত ওয়ার্ড রিলেটেড, এমনি হচ্ছে অনেকগুলো ইনভেস্টিগেশন আছে, বেলিলাপে দেখবা। কিন্তু ওয়ার্ডে আমরা ওই বললাম যে 4টা জিনিস করতে দিই। একটা হচ্ছে সিবিসি করতে দেই লিউকোসাইট দেখার জন্য, লিউকোসাইটোসিস আছে কিনা। তারপর একটা ইউরিনারি করতে দিই, কারণ হচ্ছে ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশন থাকলেও অ্যাবডোমিনাল পেনটা হয়। আরেকটা করতে দিই হচ্ছে স্টোনটা এক্সক্লুড করার জন্য, কি করি, এক্সরে কেইউবিতে এক্সরে করি। হ্যাঁ এক্সরে করি। আর একটা কি করি, আলট্রাসোনোগ্রাফি। এই 4টা জিনিস আমরা দেই, বুঝছো? সাথে আরো অনেক কিছু আছে, এগুলো হচ্ছে বেলিলাপে কিছু জিনিস আছে, এগুলো দেখে নিই। এখন ইনভেস্টিগেশন গেল। ইনভেস্টিগেশনের পরে আমরা কি করব? এরপর আমাদের হচ্ছে ট্রিটমেন্ট আসবে। ট্রিটমেন্ট কি করে বলো তো দেখি। একটা পেশেন্ট আসলে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে ট্রাই করি, কিন্তু যদি বলে যে অ্যাপেন্ডিসাইটিস, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের ট্রিটমেন্ট কি, সেক্ষেত্রে তোমাকে বলতে হবে অ্যাপেন্ডেক্টমি। এক্ষেত্রে কনজারভেটিভের কোনো
রোল আছে, আমরা দিই, আমরা পেশেন্ট আসলে কিন্তু কনজারভেটিভ চালাই, কিন্তু তোমাকে বলার সময় বলতে হবে স্যার অ্যাপেন্ডেক্টমি, একুট অ্যাপেন্ডিসাইটিসের ঠিক। আচ্ছা, এই টার্মগুলো বুঝো তো, একটমি, ওটমি, এগুলো বুঝো তো? আল্ট্রাসোনোগ্রাফি করার টাইমে কি, ওটমি মানে কি? হ্যাঁ, বুঝি না, ম্যাম বুঝি বলছিলাম নাই, আবার বলো, রিপিট করো। ম্যাম আল্ট্রাসোনোগ্রাফি একটু করার বলে টাইমে দেন। কি আলট্রাসোনোগ্রাফি হোল অ্যাবডোমেন কি? ম্যাম আল্ট্রাসোনোগ্রাফি করার ওর সময় কথা কি বোঝা কোনো যাচ্ছে না, ও কি কন্ডিশন বলছে? অন্য কেউ শুনছো? আল্ট্রাসোনোগ্রাফি করার টাইমে কি কোনো কন্ডিশন মানতে হবে, যেমন মানে খালি পেট বা ভরা পেট এরকম? তুমি ও আচ্ছা, খালি পেট ভরা পেট, ওই খালি পেট ভরা পেট দেখি আমরা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ইয়ার জন্য, গলব্লাডারটা দেখার জন্য। সকালবেলা বলে যে খালি পেটে চলে আসেন, ওটা বলে যে এই জন্য, কারণ হচ্ছে আমার গল ব্লাডারটা যদি খালি পেট থাকে, ডিস্টেন্ডেড থাকে, আমরা ফিজিওলজিতে মেকানিজম করছি না, ওই কি হরমোন, কোলেসিস্টোকাইনিন কিছু হরমোন আছে না, মনে আছে? ওইটা স্কুইজ করে আমরা যখন খাই, তখন ওই দিক দিয়ে আমার বাইল সিক্রেশনটা যেটা গলব্লাডারে জমা থাকে, ওটা আমার সেকেন্ড পার্ট। আমি যদি গলব্লাডারটা দেখতে চাই, তাহলে আমাকে ডিস্টেন্ডেড অবস্থায় দেখতে হবে, বুঝছো ফারহান, বুঝছো? তো তুমি কিসের জন্য আলট্রাসোনোগ্রাফিটা করতে চাচ্ছ? তুমি যদি গলব্লাডার দেখতে চাও, সেক্ষেত্রে তোমার একটা কন্ডিশন, তুমি যদি ব্লাডার দেখতে চাও, সেক্ষেত্রে তোমার আরেকটা কন্ডিশন। আর আলট্রাসোনোগ্রাফি জিনিসটা কি, আমরা একটা সাউন্ড ওয়েভ দিই, একটা প্রুফ থাকে না এভাবে ঘুরাই, ওইখানে একটা সাউন্ড ওয়েভ দেয়, ওটা ইকো মানে কোন টিস্যুতে লাগতেছে, ওই টিস্যুর সাথে রিফ্লেক্ট করে আমাকে একটা ইমেজ দিবে, মনিটর একটা ইমেজ দিবে, ঠিক আছে? ওইটা বিভিন্ন টিস্যু, আমার গলব্লাডারের জন্য একরকম একটা দিবে, তারপর আমার স্টোন হলে একরকম একটা দিবে, বিভিন্ন টিস্যুর জন্য বিভিন্ন ধরনের ইমেজ দিবে। প্রতিটা ইমেজিং এ তোমার সেরকম, আলট্রাসোনোগ্রাফি বলো, সিটি স্ক্যান বলো, সবগুলা হচ্ছে এরকম, মানে আমার টিস্যুটা কোন টিস্যু ওটার উপর ডিপেন্ড করে ওরা এক একটা ইমেজ দিবে আমার। আমি যদি গলব্লাডার দেখতে চাই, বারবার যদি আলট্রাসোনোগ্রাফি করি তাহলে কি কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে? কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে কি ওটার কোনো ইয়া নাই, রেডিয়েশন হ্যাজার্ড নাই, ঠিক আছে? ওটার কোনো রেডিয়েশন ধরো অনরাই যাবে, ও অ্যাক্সেস না করা আর কি, ঠিক আছে? তবে এটার কোনো রেডিয়েশন হ্যাজার্ড নাই। ইনভেসিভ, ইনভেসিভ নন ইনভেসিভ দুইটা কথা আছে। ইনভেসিভ মানে তুমি ফুটা করতেছো পেশেন্টকে, যে কোনো, হ্যাঁ কথা হচ্ছে আমার দেখা করছে। ইনভেসিভ নন ইনভেসিভ দুটা মানে যে কোনো ধরনের ইনভেস্টিগেশন পেশেন্টকে ইনভেসিভ প্রসিজিওর যাওয়ার আগে তুমি নন ইনভেসিভ গুলা করবা। আলট্রাসোনোগ্রাফিতে আমি কোথাও রেডিয়েশন, যেমন একটা এক্সরে করার সময় তোমাকে একটু চিন্তা করতে হবে পেশেন্টটাকে আমি এক্সরেটা দিব কিনা, ঠিক আছে? কারণ ওই এক্সরে, সাউন্ড ক্লিয়ার না? শুনতেছো না তোমরা আমার কথা? ম্যাম বারবার ব্রেক হয়ে আসতেছে, আটকে যাচ্ছে ম্যাম। তাহলে কেন হচ্ছে এরকম? এখন এখন দেখো তো, এখন আটকাচ্ছে? এখন কোনো ব্রেক হচ্ছে? শুনতো? জি ম্যাম শোনাচ্ছি। হ্যালো, আচ্ছা ঠিক আছে। ম্যাম ভেঙে 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 আসতেছে তো। এখনো কি করব তাইলে বলো? নেটওয়ার্কের সমস্যা, আমার গলা কিন্তু ভাঙতেছে না, আমি ডাইরেক্ট বলতেছি, ঠিক আছে? আমার গলার কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। তাহলে তোমরা জোড়া লাগা নিও না, পাজল
পাজল গেম খেলছো না, বুঝতে পারলেই হইলো, আমার কথাগুলাকে জোড়া লাগাইনি। বেশি সমস্যা হচ্ছে, বেশি সমস্যা হচ্ছে। না না ম্যাম ম্যাম আপনি কন্টিনিউ করেন ম্যাম। নো ম্যাম, আপনি বলেন। আচ্ছা ঠিক আছে, না বুঝলে দরকার হলে পরে যেসব কোয়েশ্চেন থাকবে পরে ক্লাসে আমি আবার রিপিট করবো, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা কি বলতেছিলাম, তাহলে ওই ওই গল ব্লাডারটাকে ফুলার ডিস্টেন্ডেড মানে বাইলিভ ডিস্টেন্ডেড দেখার জন্য আচ্ছা কিভাবে যাই সাউন্ড ওয়েভটা, আমার যদি পানি থাকে কোনো মিডিয়ামের মাঝখান দিয়ে, যেমন ধরো ব্লাডার বলে না বেশি বেশি পানি খান, সকালবেলা এসে আল্ট্রাসোনোগ্রাম রুমের মধ্যে দেখো না খালি বোতলে বোতলে পানি খাওয়াই, কেন খাওয়াই, ওই ব্লাডারটা ফুল করে, ব্লাডার ফুল করে তো মাঝখানে ব্লাডার ভিতর পানি না, ওই পানির ভিতর দিয়ে সাউন্ড ওয়েভটা ভালো পাস করতে পারে, তখন তুমি পিছনের স্ট্রাকচার গুলো ভালো দেখতে পারবে, বুঝতে পারছো? শোনা যাচ্ছে এখন কথা? জি ম্যাম। তাহলে হচ্ছে ওই পানির ভিতর দিয়ে তুমি পিছনের ব্লাডারের পিছনে যেসব স্ট্রাকচার আছে ওগুলো ভালো দেখতে পারবা। তো ধরো এখন যদি তুমি লোয়ার অ্যাবডোমেনে যেমন গাইনিকোলজিক্যাল কোনো কেস তুমি ইউটারাস দেখতে চাচ্ছ, সেক্ষেত্রে রুগীকে বলবা পানি খাওয়ান পানি খাওয়ান পানি খাওয়ান। তুমি গল ব্লাডার দেখতে চাচ্ছ, তুমি বলবা কি খালি পেটে আসবেন, এটা যেন ডিস্টেন্ডেড থাকে। তারপর তুমি স্টোমাকের কোনো ইয়া দেখতে চাচ্ছ, তুমি গাটের কোনো প্যাথোলজি বা স্টোমাকের কোনো প্যাথোলজি দেখতে চাচ্ছ, সেই ক্ষেত্রে তুমি বলবা খালি পেটে আসেন। ঠিক আছে ফারহান, ক্লিয়ার হয়েছে এবার? ইয়েস ম্যাম। হ্যাঁ, এখন হচ্ছে তুমি কি করতে চাচ্ছ ওটার উপর ডিপেন্ড করে, যেমন হচ্ছে আমি এক্সরে কেউবির কথা বললাম না একটু আগে, ওই কেউবি এক্সরে দেখার আগেও কিন্তু পেশেন্টকে কিছু প্রিপারেশন লাগে, না হলে ওই আমি তো কিডনি ইউরেটার দেখতে চাচ্ছি, আমি যদি ওর বাওয়াল গ্যাসটা যদি ক্লিয়ার করতে না পারি তাহলে সবখানে কালো কালো শ্যাডো আসবে, আমি ওর স্টোন আছে কিনা বুঝতে পারবো না, সেক্ষেত্রে আমাকে পেশেন্টকে না খাওয়াই রাখতে হবে এক্সরেটা করার আগে, না খাওয়াই সাথে হচ্ছে কিছু আলট্রাকার্বন কিছু ট্যাবলেট দেওয়া হয় কেউবি করার আগে, যাতে ওর বাউল গ্যাসটা ফ্রি হয়ে যায়, সেজন্য কিছু মানে প্রিপারেশন লাগে, আমি কোনটার জন্য দেখতে চাচ্ছি ওটার উপর ডিপেন্ড করে আমার প্রিপারেশন লাগে। আচ্ছা ঠিক আছে শেষ, এরপর কি বলতেছিলাম, ইনভেস্টিগেশন শেষ, এরপর অ্যাপেন্ডিক্টমির কথা বলতেছিলাম। এখন তোমাদেরকে স্যাররা জিজ্ঞেস করবে অ্যাপেন্ডিক্টমি কিভাবে কিভাবে করা যায়, কিভাবে কিভাবে করা যায়। আমরা কিন্তু এখন অনেক অ্যাডভান্স, আমরা আগের মতো কেটে কুটে করি না, যদিও আমরা এখানে করি, আমাদের অ্যাভেলেবিলিটি কম, কিন্তু আমরা বইয়ের কথা বলবো সবসময়। আমাদের এখন কোনটা প্রেফার করে? ল্যাপারোস্কোপি। ল্যাপারোস্কোপিক। হ্যাঁ ভেরি গুড, ল্যাপারোস্কোপি করি যে কোনো জিনিস আমরা এখন, আমাদেরকে স্যার একটা কথা বলতো মানে একসময় দেখা যাবে সবকিছু তোমার মিনিমাল ইনভেসিভ সার্জারি চলে আসছে এক্সেপ্ট ডেলিভারি মানে সিজারটা, তো দেখা যাবে একসময় এমন অবস্থা হচ্ছে বাচ্চাটাকেও কোনো দিকে একটা ফুটা দিয়ে কোনো রকম টেপে টুপে বের করে নিয়ে আসবে, বুঝছো? মানে এগুলো হাসতেছিল আর কি, সবকিছু দেখা যাবে এভাবে করতেছে, মানে এখন ল্যাপারোস্কোপি থেকে ছোট হইতে হইতে এমন অবস্থা হচ্ছে আমাদের ন্যাচারাল অরিফিস যেগুলা ওইগুলা দিয়ে বের করতেছে, এটাকে নোটস বলে। তোমাদেরকে এমনি ইন্টারেস্টের জন্য বলতেছি, এগুলা নোটস একটা টার্ম আছে, এটা ন্যাচারাল অরিফিস দিয়ে বের করে, মানে পেটেও কোনো দাগ থাকবে না, পেটেও ফুটাটা থাকবে না, আমাদের ন্যাচারাল অরিফিস যেগুলো আছে ওগুলা দিয়ে বের করে, বুঝছো? তাহলে এখন তাহলে বলবা স্যার আমরা ওপেন মেথডে করতে পারি আর একটা ল্যাপারোস্কোপিক করতে পারি, ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিক্টমি আর একটা হচ্ছে ওপেন মেথড। এখন তোমাদেরকে যেটা জিজ্ঞেস করবে, আচ্ছা এর আগে আসি, আমরা অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে আমরা কিছুই করলাম না, তাহলে কি কি ফেট হইতে পারে, ফেট কি কি হইতে পারে বলো, মাথা খাটাই বলো। যে কোনো জিনিস ওটা ফার্স্টে ব্রাস্ট দেখা হয়ে যাবে, যাবে। হ্যাঁ বাস্ট হইতে পারে, বাস্ট অ্যাপেন্ডিক্স একটা টার্ম আছে, বাস্ট অ্যাপেন্ডিক্স একটা টার্ম আছে। হ্যাঁ বলো ফারহান কি বলছো? নেক্রোসিস হতে পারে, ব্লাড সাপ্লাই না পেয়ে। হ্যাঁ নেক্রোসিস হইতে পারে, নেক্রোসিস হয়ে গ্যাংগ্রিন হয়ে যেতে পারে, যে কোনো কিছু আমাদের বডির একটা মেকানিজম আছে, বুঝছো? ওটার জন্য আমরা ভালো হয়ে যাই, বেশিরভাগ ক্ষেত্রে দেখো না অনেক সময় ভালো হয়ে যায়, তাহলে রিজলিউশন, ঠিক আছে। তারপরে 2 নাম্বার আসো, ওই যে বললাম ব্লক করে দিতে পারে, যেটা বললাম নেক্রোসিস গ্যাংগ্রিন হয়ে যেতে পারে, অ্যাবসেস হইতে পারে, অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস একটা টার্ম আছে শুনছো তো, অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস হইতে পারে,
পারফোরেশন হয়ে যেতে পারে, ফুটা হয়ে যেতে পারে, অ্যাপেন্ডিক্সের যে কোনো জায়গায় টিপ বলো মাঝখানে বলো ফুটা হয়ে যেতে পারে, ওটাকে পারফোরেশন বলে। তারপরে হচ্ছে তোমরা এগুলো বুঝো তো, পারফোরেশন কি, ফিস্টুলা কি, সাইনাস কি, টার্মগুলো জানো? সাইনাসের ফিস্টুলাটা একটু বললে ভালো হতো। সাইনাস হচ্ছে একদিকে ট্র্যাক থাকবে, ওপেনিং একটা থাকবে, মানে একটা ট্র্যাক তো থাকবে, একটা ওপেনিং থাকবে। আর ফিস্টুলা মানে হচ্ছে ওপেনিংটা দুই দিকে থাকবে, কন্টিনিউশন দুই দিকে। ধরো গাটের সাথে একদিকে একটা ওপেনিং হচ্ছে গাটে গিয়ে ওপেন করছে, আর একটা ওপেন করছে স্কিনের মধ্যে, ওটা হচ্ছে ফিস্টুলা। পেরিয়ানাল ফিস্টুলা হয় না, অনেকে দুই দিকে ওপেন করে, ঠিক আছে, মানে ওপেনিং থাকবে দুই দিকে। আর সাইনাসের ক্ষেত্রে হচ্ছে ওপেনিং থাকবে একদিকে। এই জিনিসগুলো একটু মনে রাখবে। আর গাটের একটা জিনিস ফুটা হয়ে যাওয়া, ওটাকে পারফোরেশন বলে, ঠিক আছে, ওটা সবখানেই। তোমার এই যে পেপটিক আলসার, পারফোরেশন, আলসার হয়ে পেপটিক আলসার বললাম না একটু আগে, আলসারটা কিন্তু ছোটখাটো, মানে একদম ইগনোর করার মতো কিছু না। আমরা কি করে একটা গ্যাস্ট্রিকের ওষুধ থেকে না খেয়ে অনেক ফ্রাই, মানে কি বলে এগুলাকে, ভোজ্য ভোজ্য তেল, ফ্রাইড রাইস, ফ্রাইড জিনিসগুলো খেতে পছন্দ করো না বেশি? এই জিনিসগুলো কিন্তু আলসারের জন্য খুব দায়ী, ঠিক আছে। সেজন্য এগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবা। শোনো, তোমরা ডাক্তার, বুঝছো, তোমরা আগে নিজেদেরকে সুস্থ রাখবা। আমরা ডাক্তাররা করি কি, নিজেদের হেলথ নিয়ে মানে অসচেতন, এগুলো মনে রাখবা। এগুলা কার্সিনোমার জন্য কিন্তু দায়ী। হেলদি ফুড খাওয়ার চেষ্টা করবা সবসময়। যদি কারো অভ্যাসও থাকে এসব ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, মানে সব ফ্রাইড জিনিসগুলো খাওয়ার বেশি অভ্যাস থাকে, আস্তে আস্তে কমাই ফেলবা। মানে এগুলো তোমার আলসার করতে করতে একসময় মানে এগুলা কার্সিনোজেন হিসেবে কাজ করে। তো এগুলা করতে করতে তুমি যদি ট্রিটমেন্ট না করো, সেক্ষেত্রে ওই জায়গায় স্টোমাকার পাইলোরাসের ওখানে বলো, তারপরে ডিউটেনামের ফার্স্ট পার্টে বলো, ওইখানে পারফোরেশন করে ফেলে। পারফোরেশন করা অনেক রোগী আসে। পারফোরেশন অফ হলো ভিসকাস, তোমাদের একটা কিন্তু টপিকস আছে এটা, পারফোরেশন অফ হলো ভিসকাস। হলো ভিসকাস কি? এগুলাই স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এগুলা বিভিন্ন কারণ আছে। তোমাদেরকে ওই এক্সরে দিতে পারে, লং কেসে তো থাকবে না, কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, বা তোমাদের অসপি যেটা আছে ওই অসপিতে তোমাদেরকে ইয়া দিবে, এক্সরে গুলা দিবে। এক্সরে গুলা চিন্তা হবে, কঠিন এক্সরে দিবে না, সোজা দিবে। পারফোরেশন অফ হলো ভিসকাসে তোমার কিছু ইয়া থাকে, আমি দেখাবো তোমাদেরকে, এটা এক্সরেটা দেখাবো। বা তোমরা পারফোরেশন এক্সরে অফ ইমেজ দিয়ে ইয়াতে গুগলে গিয়ে এক্সরে ইমেজ অফ বা এক্সরে অফ পেপটিক আলসার পারফোরেশন দিলে চলে আসবে, ওখানে দেখবে একটা কালো শ্যাডো ডায়াফ্রামের নিচে। তোমরা এক্সরে, নর্মাল এক্সরে দেখাইছে কেউ? নর্মাল এক্সরে কিভাবে চিন্তা হয় দেখাইছে কেউ? ম্যাম আমরা দেখাইছে? অ্যানাটমির সময় আমরা দেখছি ম্যাম, ওগুলো তো ম্যাম জয়েন্ট, তারপর এমনি চেস্ট এক্সরে, কেওবি রিজিয়নের এক্সরে ওরকম দেখছি ম্যাম। অ্যানাটমিতে এক্সরে ছিল? জি ম্যাম, রেডিওলজি। আচ্ছা, মনে নাই আমার। যদি দেখে থাকো তাহলে তো নর্মাল জানো কিভাবে দেখতে হয়, কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল, কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল, অনেক কিছু ছিল না। ডায়াফ্রাম, এখানে তোমার ডায়াফ্রামের নিচে দেখবা কালো শ্যাডো, ওখানে বাতাস। আমার ইমেজের মধ্যে কি বাতাসটা কিরকম দেখায়, ইয়াতে এক্সরেতে কালো দেখায়, ঠিক না? ওখানে দেখবা যে কি একদম ক্রিস্টেন্টিক শ্যাডো থাকে একটা ডায়াফ্রামের নিচে। ওটা দিয়ে তোমাকে বুঝতে হবে যে কোথাও না কোথাও পারফোরেশন আছে গাটের মধ্যে। আর নর্মালি কিছু জিনিসে থাকে ডায়াফ্রামের নিচে বাতাস। একটা কন্ডিশন বলো তো দেখি, তোমরা চিন্তা ভাবনা করো কিনা। আমি মানে পারফোরেশন না হয়ে আয়াট্রোজেনিক কিছু হইতে পারে। আয়াট্রোজেনিক টার্মটা বুঝো? আয়াট্রোজেনিক মানে কি? আয়াট্রোজেনিক মানে হচ্ছে আমরা ডাক্তাররা যেটা করি, আমরা ডাক্তাররা যদি কোনো পেশেন্টকে মানে ট্রিটমেন্ট করতে গিয়ে কিছু একটা করি, ওটা হচ্ছে আয়াট্রোজেনিক কজ। আমি তোমাদেরকে বলে দিলাম কিন্তু, আয়াট্রোজেনিক আমরা বাতাস দেই পেটের ভিতর, যেটার জন্য তোমার এরকম ক্রিসেন্টিক শ্যাডো আসতে পারে ওর পারফোরেশন না হয়ে। বাতাস দেয় কিন্তু, বলে দিয়েছি আমি একটু আগে, বলছো না তোমরা? ল্যাপারোস্কোপিক প্রসিডিউর, তুমি ল্যাপারোস্কোপিক কোন পেশেন্টের ল্যাপারোস্কোপিক প্রসিডিউর করার পরেও যদি একটা অ্যাবডোমেনের এক্সরে করো, দেখবা এরকম প্রিসেন্টিক শ্যাডো আসছে। কেন? আমরা পেটের ভিতর বাতাস ঢুকাই দিই না,
কেউ ল্যাপারোস্কোপি দেখছো? কারো হয় নাই? পরিবারের কারো হয় নাই? জি ম্যাম দেখছি। হয় নাই মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে কি করি, ওইখানে পেটের ভিতর আমরা অপারেশনটা কেমনে করি, আমরা পেটটা ফুলাই ফেলি, এমনি তো আমাদের পেটটা লেগে থাকে, আমরা ওখানে ভিতরে অপারেশন করতে পারবো না। তাহলে আমাদেরকে ল্যাপারোস্কোপিক প্রসিডিউর করার সময় পেটের ভিতর বাতাস দিতে হবে, বাতাস দিয়ে অ্যাবডোমিনাল ওয়ালটাকে ফুলাই ফেলতে হবে। অ্যাবডোমিনাল ওয়ালটা যদি আমরা উপরে তুলে দেই তাহলে পেটের ভিতর যা আছে এগুলোকে আমরা অপারেশন করতে পারবো। বুঝতে পারছো? নাও তো তুমি দেখবা না, তুমি যে ঢুকাইছো ওখানে কাঠি টাটি ঢুকাইয়ে অপারেশন করতেছো, তুমি কেমনে করবা? তুমি যদি পেটটা বেলুনের মতো ফুলাই ফেলি, তো আমরা ওখানে বাতাস দেই, বাতাস মানে গ্যাস দেই আর কি। কি গ্যাস দেই? কার্বন ডাইঅক্সাইড দেই। এগুলো আসবে পরে। তো এখন কিসে ছিলাম, কোথা থেকে কোথায় চলে যাচ্ছে আমি? কি বলতেছিলাম আমি তোমাদেরকে? ফেথ ম্যাম। হ্যাঁ ম্যাম Ma'am, ফেথ অফ অ্যাপেন্ডিক্স। ফেট। আচ্ছা ম্যাম টমি মানে কি? এখন হ্যাঁ বুঝি না। টমি অ্যাপেন্ডেক্টমি। টমি, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে কোথা থেকে কোথায় চলে গেছে। একটমি মানে হচ্ছে আমি কেটে ফেলে দিব, ঠিক আছে? আর ওটমি মানে আমি ওপেন করব, ওটাকে টমি বলে। টমি, ওটাকে টমি বলে, ওপেন করাটাকে। আর যেটা একটমি মানে আমি কেটে ফেলে দিব। অ্যাপেন্ডিসেক্টমি মানে আমি এটা কেটে ফেলে দিব, বুঝছে? দুইটা টার্ম, দুটা জিনিস শিখলেও কম। আর ওটমি এরকম অনেক কিছু পাবা, আমি তোমাদেরকে পরে যদি কোনো টার্মে আসে তখন বলবো, আমরা খুলে রাখি কোনটা জিনিস। এখন আমি ফেট যেগুলো বলতেছিলাম, কি কি বললাম, একটা রেজোলিউশন হইতে পারে, অ্যাবসেস হইতে পারে, তারপর তোমার নেক্রোসিস গ্যাংগ্রিন হয়ে যাইতে পারে, তারপর হচ্ছে আর কি বলছি, পারফোরেশন হইতে পারে, তারপরে হচ্ছে আর একটা অ্যাপেন্ডিকুলার লাম্প যেটা তোমাদেরকে দিবে লং কেসে। এটা একটা হচ্ছে কি কমপ্লিকেশন। ফেট বলো, কমপ্লিকেশন বলো, সবই কি। রিজলিউশন হলে কমপ্লিকেশন হবে না, কিন্তু আদার যেগুলো বললাম আমি এগুলো সব কিন্তু কমপ্লিকেশন, ঠিক আছে? তাহলে এটা কি বললাম, লাম্প হইতে পারে। লাম্পও কিন্তু তোমার ফিজিওলজিক্যাল, এটা তোমার 24 থেকে 48 আওয়ার পরে কিন্তু ওই লাম্পটা রিজলিউশন হয়ে যাবে আস্তে আস্তে। তোমাদেরকে যখন লাম্প দিবে, ওই লাম্পটা হচ্ছে কি, তোমাদেরকে ওই যে বললাম আদার কিছুর সাথে এক্সক্লুড করতে হবে। ওর কিন্তু একটা অ্যাপেন্ডিসাইটিসের হিস্ট্রি থাকবে, ওর কার্সিনোমার হিস্ট্রি গুলো থাকবে না। ক্যান্সারের অনেকগুলা সিমটম থাকে না, সাইন সিমটম থাকে না, এগুলো যখন আমি কোলন করাবো তখন বলবো। তো ওটার সাথে তোমাদেরকে এক্সক্লুড করে এটা অ্যাপেন্ডিকুলার লাম্প এস্টাবলিশ করতে হবে। ওই অ্যাপেন্ডিকুলার লাম্প থেকে তোমাদেরকে জিজ্ঞেস করবে লাম্পটা কিভাবে ফরমেশন হয়। ওই যে ওখানে একটা দলা হয়ে যাচ্ছে, লাম্প আর সোয়েলিং বলছিলাম তোমাদেরকে, লাম্প কি সোয়েলিং কি? জি ম্যাম। আচ্ছা, লাম্পটা কিভাবে ফরমেশন হয় এটা জিজ্ঞেস করবে। এটা কিন্তু একটা প্যাথোজেনেসিস আছে। লাম্পটা কিভাবে ফরমেশন হয়, আমাদের পেটের পুলিশম্যান কে, অ্যানাটমিতে পড়ছে কিন্তু পুলিশম্যান আছে অ্যাবডোমেনের একটা। গ্রেটার ওমেন্টাম। গ্রেটার ওমেন্টাম। গ্রেটার ওমেন্টাম। হ্যাঁ ওমেন্টাম। ওই ওমেন্টামের একটাই ওর মানে সবচেয়ে বড় কাজ এটা। আমাদের পেটের যেখানে, আমাদের পেটটা তো অনেক বড়, ম্যাজিক বক্স বলে এটাকে, অ্যাবডোমেনকে ম্যাজিক বক্স। ম্যাজিক বক্সে অনেক কিছু আছে, ম্যাজিক দেখায়। তো তোমার যদি যেখানেই ইনফেকশন হবে, যেখানেই ধরো কোনো একটা ঝামেলা হচ্ছে, ওই ওমেন্টাম ওখানে গিয়ে চলে যাবে। কেন যাই, এটার কাজ কি? এখন অ্যাপেন্ডিক্সে আমরা অপারেশন করার সময় অনেক সময় দেখি ওমেন্টামটা আমাদেরকে ছাড়াই তারপর অ্যাপেন্ডিক্স বের করতে হয়। ওই ওমেন্টাম কোথায় থাকে, কোথায় চলে গেছে দেখো, রাইট আর্লিয়ার ফোসায় চলে গেছে, গিয়ে ওখানে ঝাঁপাই দেয়, এই অ্যাপেন্ডিক্সটাকে এরকম করে ঝাঁপাই দেয়। কেন ঝাঁপাই দেয় বলো তো, একটু মাথা খাটাও, কেন ঝাঁপাই দেয়? কারণ ও যে স্প্রেড না করার জন্য। হ্যাঁ, কি না করার জন্য? ইনফেকশন যেটা হয়েছে সেটা স্প্রেড না করার জন্য। হ্যাঁ ভেরি গুড, এটা কে মোহাইমেন, এটাই হচ্ছে আসল কথা। ও যে অ্যাবসেস করতেছে, ও ইনফেকশন করতেছে, ওখানে কালেকশন করতেছে, ও যদি এটা গিয়ে ঝাঁপাই না দিত, ওই জিনিস সবখানে ছড়া যেত। সবখানে ছড়াই গেলে আমাদের কি অবস্থা হইতো? সেপ্টিসেমিয়া হয়ে যেত, মানে সবচেয়ে লাস্ট স্টেজ যেটা বলতেছি আমি তোমাদেরকে, ইন্টারঅ্যাবডোমিনাল সেপসিস যেটা বলে, খুব খারাপ অবস্থা এটা। ওইখান থেকে পেশেন্ট ফিরাই আনা অনেক কষ্ট হয়, ঠিক আছে? তো
এটা কিন্তু সেজন্য বাচ্চাদের বেশি অ্যাপেন্ডিক্সটা বাচ্চাদের জন্য খুব খারাপ, বাচ্চাদের হলে অপারেশন করে ফেলতে করা উচিত, এমন না যে সবার ক্ষেত্রে হবে, কারণ বাচ্চাদের মোমেন্টামটা কিন্তু এরকম ম্যাচিভ থাকে না বড়দের মতো, বুঝছো? সেজন্য বাচ্চাদের অ্যাপেন্ডিক্স তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। বাচ্চাদের অ্যাপেন্ডিক্স হলে এই জন্য অবহেলা করা উচিত না, মানে অ্যাপেন্ডিক্টমি করে ফেলা উচিত, ঠিক আছে? তাহলে এটা গেল। এখন ওই জিনিস গিয়ে আমার লাম্প ফর্মেশন করে মোমেন্টাম গিয়ে, ঠিক আছে? ওইখানে গিয়ে একটা দলা পাকায় ফেলে। এই দলাটা যখন কোনো পেশেন্ট, সেজন্য ধরো 3-4 দিন পরে যদি কোনো পেশেন্ট অ্যাপেন্ডিসাইটিস এর পেশেন্ট যদি আসে, আমাদের একটু কেয়ারফুলি অ্যাপেন্ডিসেক্টমি মানে অপারেশনের জন্য রাখতে হবে। কেন? কারণ হচ্ছে ওর যদি লাম্প থাকে, আমার অপারেশন করতে কিন্তু কষ্ট হবে, ওই ক্ষেত্রে আমার মানে ইনজুরি করার চান্সটা বেশি থাকবে, ওর ভালো করতে গিয়ে আমি ওর রূপটা খারাপ করে ফেলবো। মানে লাম্পের অপারেশন করা উচিত না, আদারওয়াইজ মানে লাম্পটা যদি কমপ্লিকেশনের দিকে যায়, লাম্পটা কিন্তু সাধারণত ফিজিওলজিক্যাল, এটা হবে, এটা আস্তে আস্তে রিজলিউশন হয়ে যাবে, কিন্তু আমি যদি ওই লাম্পটা ঘাটাঘাটি করতে যাই, আমি উল্টা আরো ওর ক্ষতি করবো। সেজন্য লাম্পের পেশেন্ট আমার একটা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিতে হবে, যেটাকে বলে ওসনার শেরেন রেজিমেন। তোমাদেরকে এই জিনিসটা জিজ্ঞেস করবে, অ্যাপেন্ডিকুলার মাস আসছে বা অ্যাপেন্ডিকুলার লাম্প, তুমি কি দিবা? স্যার কনজারভেটিভ ট্রিটমেন্ট দিব। এমনিও কিন্তু তুমি অ্যাপেন্ডিসেক্টমি বলবা, কিন্তু এই ক্ষেত্রে অ্যাপেন্ডিকুলার লাম্প অথবা অ্যাপেন্ডিকুলার মাসের ক্ষেত্রে তুমি বলবা স্যার আমি এটা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিব। সেক্ষেত্রে তোমাদেরকে জিজ্ঞেস করবে কনজারভেটিভ ট্রিটমেন্ট কি দিবা, পেশেন্টকে এনবিএম রাখবা, একটা পেইন কিলার দিবা, তারপর ফ্লুইড ম্যানেজমেন্ট, যেহেতু তাকে এনবিএম মুখে দিচ্ছে না, তোমাকে একটা ফ্লুইড চ্যানেল ওপেন করতে হবে, সারাদিন ওর ফ্লুইড ব্যালেন্সটা মেনটেন করতে হবে, তাহলে ফ্লুইড দিবা, এনবিএম রাখবা, তারপর হচ্ছে তুমি একটা অ্যান্টিবায়োটিক দিবা, ভালো অ্যান্টিবায়োটিক দিতে হবে, একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিবা, সাথে হচ্ছে তোমার অ্যানারোবিক কভারেজ দিতে হবে, সাথে হচ্ছে তোমাকে একটা পেইন কিলার দিতে হবে। এগুলো হচ্ছে তোমার কনজারভেটিভ ট্রিটমেন্ট দিবে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার মাসের কথা বললাম, অথবা লাম্পের কথা বললাম। এই লাম্প হচ্ছে তুমি কখন মানে কখন লাম্প তোমাকে অপারেশন করতে হবে, কয়েকটা কথা আছে। একটা হচ্ছে যদি পালস রেটটা বাড়তে থাকে, তারপরে অ্যাবডোমিনাল পেইনটা বাড়তে থাকে, আর একটা হচ্ছে মাসের সাইজ। আমরা ওই কনজারভেটিভ ট্রিটমেন্ট দেওয়ার সময় পেশেন্টের দেখবা রাইট আইলিয়াক ফোসা একটা মার্কিং করে রাখি, কলম বলো পেন্সিল বলো, প্রতিদিন ওইটা চেক করতে হবে। তোমরা যখন ইন্টার্নশিপ করবা তখন দেখবা অ্যাপেন্ডিকুলার মাস যেগুলো পাবা ওগুলা স্যাররা বলবে দাগ দিয়ে রাখো, তো প্রতিদিন দেখবা দাগটা বড় হচ্ছে নাকি। সাধারণত 48 আওয়ার্স পরে রিজলিউশন হয়, বললাম না? লাম্প ফর্মেশনের 48 আওয়ার্স পর মানে আস্তে আস্তে কমবে। যদি দেখো না লাম্পের সাইজ বাড়তেছে, আরো বড় হচ্ছে, পেশেন্টের পালস রেট বাড়তেছে, টেকিকার্ডিয়া হচ্ছে, বা তোমার পেশেন্টের কন্ডিশন তুমি দেখে বুঝবা যে পেশেন্টের কন্ডিশনটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, অ্যাবডোমিনাল পেইন বাড়তেছে বা জ্বর বাড়তেছে, সেক্ষেত্রে তোমাকে অপারেশনে যাইতে হবে, বুঝতে পারছো? তার মানে ওর অ্যান্টিবায়োটিকের কাজও হচ্ছে না, ওর ওটা রেজলিউশনের কোনো নামগন্ধ নাই, সেক্ষেত্রে তোমাকে যাইতে হবে। আরেকটা টার্ম যেটা বললাম অ্যাবসেসের ক্ষেত্রে কি করবা, ওই ক্ষেত্রেও তুমি অ্যাপেন্ডেক্টমি করবা না, ওই ক্ষেত্রে তুমি কি করবা, অ্যাবসেস ড্রেনেজ করবা। আইদার তোমার ওপেন ড্রেনেজ করতে পারো অথবা ইমেজ গাইডেড করতে পারো, আলট্রাসোনো গাইডেড ইমেজ গাইডেড তুমি অ্যাসপিরেশন করতে পারো ওই ক্ষেত্রে, কারণ তুমি অ্যাপেন্ডিক্স ওখানে কোথাও খুঁজে পাবা না, স্যারা বেড়া অবস্থা হয়ে যাবে। মানে ভালো করতে গিয়ে ওইসব ক্ষেত্রে হয় কি তোমার সিকাম ইনজুরি হওয়ার চান্সটা বেশি থাকে। তুমি একটা পেশেন্টের একবার যদি সিকাম ইনজুরি করে ফেলো, ওর ফিস্টুলা হয়ে যাবে, কিউটেনিয়াস ফিস্টুলা বলে। আমাদের গার্ড গুলোকে আমরা কি বলি, অ্যান্টেরু বলি না, অ্যান্টেরিক বা অ্যান্টেরু এগুলো বলি। অ্যান্টেরু আর চামড়াকে কি বলি, কিউটেনিয়াস বলি। তাহলে অ্যান্টেরু কিউটেনিয়াস ফিস্টুলা হয়ে যাবে, একটা মাথা থাকবে স্কিনে আর একটা মাথা থাকবে গার্ডের ভিতর, তাহলে কি হবে, বারবার ব্লু আসতে থাকবে, ঠিক না? খারাপ কথা বলে ফেলতেছি না? ডাক্তারদের আমাদের কথাবার্তা গুলো ওরা শুনলে মাইন্ড করবে, বুঝতে পারছো? ফিস্টুলা কি তাহলে, এদিক দিয়ে স্টুল আসতে থাকবে, স্কিন দিয়ে স্টুল আসতে থাকবে, ওগুলো অনেক খারাপ কন্ডিশন। পেশেন্ট মরবে না ঠিক, কিন্তু পেশেন্ট তোমাকে সারা জীবন গালি দিবে। আমাদের যদিও কোনো অনেক সময় দোষ থাকে না, তারপরেও সে সারা জীবন গালি দিবে, কারণ ওটা অনেক খারাপ কন্ডিশন মানে মরবিডিটি বেশি। একটা মানুষ মানে শান্তিভাবে সে ঘোরাফেরা করতে পারবে না।
সারাক্ষণ পেট দিয়ে পায়খানা আসতে থাকবে। তোমরা এরকম অনেক কেস দেখবে অ্যান্টিকিউটিনিয়াস ফিস্টুলা। শুধু অ্যাপেন্ডিক্স না, বিভিন্ন কারণে হয়। তোমার টিউবারকুলোসিসের Ma'am, ক্ষেত্রে হয়, fistulaর কার্সিনোমার ক্ষেত্রে treatment হয়, নেই? অনেক ক্ষেত্রে হয়। ফিস্টুলার কি ম্যাম ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্ট বলতে হচ্ছে মানে ওটা হচ্ছে বিভিন্ন ধরনের ফিস্টুলা আছে। একটা হাই 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 কি বলে এটাকে, হাই ভ্যারাইটি, মানে ওটা হচ্ছে মানে তুমি কন্টেন্টের উপর ডিপেন্ড করে, তুমি বলতে পারো একটা হাই একটা লো। যদি তোমার 500-র বেশি কন্টেন্ট আসে, আমাদের গাটের কন্টেন্ট গুলো অনেক ইম্পর্টেন্ট। আমাদের সারাক্ষণ বিভিন্ন সিক্রেশন হচ্ছে, তোমরা ফিজিওলজিতে পড়ছো এগুলো। ওই সিক্রেশন গুলা যদি বাইরে বের হয়ে যায়, আল্লাহ যদি আমাদেরকে এরকম কন্ডিশন না দেখ, কাউকে বের হয়ে যায়, তাহলে তোমার নর্মাল ফিজিওলজি চেঞ্জ, মানে বডির অনেক সমস্যা হয়ে যায়। তোমার যদি 500-র কম আসে সেক্ষেত্রে এটা লো বলে, আর যদি 500-র বেশি হয় ওই ক্ষেত্রে তোমার হাই বলে, ফ্লুইড কন্টেন্টটা যদি বের হয়। এখন যদি তোমার লোটা থাকে 500 কম থাকে, সেক্ষেত্রে তোমাকে ওইরকম মানে একটা ক্ষমতা আছে যেটা ঠিক করে ফেলার। তো ওই ফিস্টুলা ট্র্যাকটা কি হয়, আস্তে 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 বন্ধ হয়ে যায়, একটু সময় লাগে। কিন্তু যার হচ্ছে ওই বেশিটা হবে, ওর জীবনটা ম্যাসাকার অবস্থা হয়ে যাবে। ওর ওটা যাইতেই থাকবে, হিল হচ্ছে না। ওর হিল না হওয়ার অন্য কোনো কারণ থাকবে। আমাদের হিলিং এর প্রসেস ওই ক্ষেত্রে তোমার 500-র বেশি হলে সাধারণত হয় কি, আমরা যে পেশেন্ট একবার করি, ওই পেশেন্ট তোমার ফার্দার না খোলা ভালো যতক্ষণ না পর্যন্ত। আমাদের স্যার একটা কথা বলতো যে তুমি একটা ভালো সার্জন কখন হবা, তুমি যখন বুঝতে পারবা পেশেন্টটাকে কখন তুমি অপারেশন করবা না, তখনই তুমি একটা ভালো সার্জন হইতে পারবে। আমি সার্জন মানেই যে কেটে ফেললাম এমন না, আমাকে বুঝতে হবে আমি পেশেন্টটাকে কখন অপারেশন করবো না, কারণ অপারেশন করা তো খুব একটা ভালো জিনিস না, আমার যখন লাগবে তখন করতে হবে। ওইটার ক্ষেত্রে তুমি যেটা ট্রিটমেন্ট বললা, ফার্স্টে তুমি কনজারভেটিভে ট্রাই করবা। সবসময় তুমি মনে রাখবা, যখন মানে কনজারভেটিভ মানে সবসময় তোমাকে বুঝতে হবে কখন আমি কনজারভেটিভ দিব, বুঝতে পারছো? এই ক্ষেত্রে হচ্ছে যখন পারবা না, সেক্ষেত্রে তোমার অপারেশনে যাইতে হবে। ওর ধরো বারবার আসতেছে, তখন তোমাকেও ফ্লুইড ম্যানেজমেন্ট দিতে হবে। ফ্লুইড ম্যানেজমেন্টে হচ্ছে না, পেশেন্টের এটা ঠিক হচ্ছে না কেন? কারণ পেশেন্টের বডির অবস্থা ভালো না, জেনারেল কন্ডিশন ভালো না। হিলিং প্রসেসের জন্য অনেক কিছু লাগে, আমাদের নিউট্রিশন লাগবে, অ্যালবুমিন একটা জিনিস আছে, এগুলো আস্তে আস্তে বুঝবা, এগুলো কারেকশন করতে হবে। তো যার এগুলাই কম, যার জেনারেল কন্ডিশনে ভালো না, তাকে তো তুমি ঠিক করতে পারবা না, না তো ওর অটোমেটিক ঠিক হয়ে যেত, বাকিদের হচ্ছে না কিন্তু ওর হবে না। যেমন ধর একটা পেশেন্টের ক্যান্সার আছে, ওর ফিস্টুলা হয়েছে, সহজে হিল হবে না, ওর হিল হবেই না বলতে গেলে। তো ওই ক্ষেত্রে তোমাকে এভাবে রাখতে হবে। বাইরে ধরো কিউটেনিয়াস যেখানে ওইখানে এরকম স্টুল লাগতে থাকলে বারবার, যেমন স্মল ইন্টেস্টাইনের কন্টেন্ট যদি বারবার লাগতে থাকে, ওখানে ছিঁড়ে যায়, তো ওখানে তোমাকে ওই লোকাল ম্যানেজমেন্ট দিতে হবে। ওইগুলাই হচ্ছে ট্রিটমেন্ট, সিমটোমেটিক ট্রিটমেন্ট বলে এগুলাকে। আর যদি তুমি মনে করো যে তুমি কেটে আনতে পারবা, সেক্ষেত্রে করবা কি, ওপেন করে অ্যাবডোমেন, গাটের যে জায়গায় ফিস্টুলা হয়েছে, ঠিক আছে, ওই অংশটুকু ধরো গাটের, এটা একটা গাটের কন্টিনিউশন, এই জায়গায় ফিস্টুলা হয়েছে, তুমি এদিক থেকে মানে এই ফিস্টুলার অংশটা কেটে দিলা, কেটে গাটটা জোড়া লাগাই দিলা, জোড়া লাগাইয়ে বাইরের স্কিনটা তো অটোমেটিক এটা তুমি কেটে এমনি লাগাই দিতে পারছো। বুঝতে পারছো বেলাল? জি ম্যাম। ম্যাম, এই ক্ষেত্রে কি যখন ডেফিকেশন রিফ্লেক্স হবে তখনই স্টুলটা ওই ফিস্টুলা দিয়ে বের হবে, নাকি কন্টিনিউয়াস বের হতেই থাকবে? কন্টিনিউয়াস আসবে। ডেফিকেশনের রিফ্লেক্স তো হচ্ছে তোমার অ্যানাসের ওইখানে, রেকটাম থেকে অ্যানাসের ওইখানে, ও নার্ভের কিছু ব্যাপার স্যাপার আছে। কিন্তু এটা তো আমার সারাক্ষণ সিক্রেশন হচ্ছে না, আমার স্টোমাকে অনেক সিক্রেশন, আমার মুখ থেকেই তো অনেক সিক্রেশন হয় না?
মুখ থেকে সিক্রেশন হয়, স্টোমাকে সিক্রেশন, তারপরে এদিকে প্যানক্রিয়াটিক সিক্রেশন, এদিকে পাইলের সিক্রেশন, অনেক না, প্রায় ধরো 3, 4, 5 লিটার তো এখানেই আসে। এগুলা এগুলা বের হইতে থাকবে। এখন বের কতটুকু হবে, এটা কোন ধরনের ফিস্টুলা, তুমি কি অপারেশন, পেশেন্টের কন্ডিশন, জেনারেল কন্ডিশন সবকিছু মিলাই, শুধু একটা ফ্যাক্টর কাজ করে না, এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। ঠিক আছে, আচ্ছা জি, আমরা ma'am. কোথায় ছিলাম, কোথায় চলে যাচ্ছি, আমরা ছিলাম অপারেশনে না? আচ্ছা কমপ্লিকেশন শেষ, এরপর আসো অপারেশন। বললাম যে একটা ল্যাপারোস্কোপিক, একটা হচ্ছে ওপেন। দুইটারই প্রসিডিউর মানে কিভাবে করবো প্রসিডিউর সেম, কিন্তু একটা হচ্ছে তুমি ফুটা করে করতেছো আর একটা হচ্ছে কেটে করতেছো। এখন তোমাদেরকে জিজ্ঞেস করবে, আমি তোমাদেরকে কিন্তু সব ফাইনাল প্রফের কথা বলতেছি, এখনের না, ঠিক আছে? এগুলা ধরো এখন একবার বলতেছি, 4th ইয়ারে গিয়ে আরেকবার শুনবা, 5th ইয়ারে গিয়ে আরেকবার শুনবা, শুনতে শুনতে পড়তে পড়তে তখন ফাইনাল প্রফের প্রিপারেশন হয়ে যাবে। এখন তোমাদেরকে জিজ্ঞেস করবে কি কি প্রসিডিউর আছে, একটা হচ্ছে কি কি ইনসিশন আছে, একটা হচ্ছে গ্রিডারের ইনসিশন, লেঞ্জ ইনসিশন, রাদারফোর্ড মরিসন মাসেল কাটিং ইনসিশন, আরো অনেকগুলো ইনসিশন আছে। তো আমাদের মানে কমন যেগুলো এগুলো হচ্ছে এগুলা, আরো 3-4টা আছে। তো গ্রিডারের ইনসিশন কি, তোমাদেরকে আমি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলি নাই, ম্যাকবার্নিস পয়েন্ট বলি নাই। ম্যাকবার্নিস মানে যেটা হচ্ছে পয়েন্ট বললাম না, মানে কোথায় হবে, লায়াটালিক ফোসাই ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস থাকবে, এটাকে এভাবে বলে ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস থাকবে। ম্যাকবার্নিস পয়েন্টটা কি, আমি যদি আম্বিলিকাস, অ্যান্টেরিয়র সুপেরিয়র কালিক স্পাইন, অ্যান্টেরিয়র সুপেরিয়র কালিক স্পাইন তো কোনটা জানো? জি ম্যাম। ইয়েস ম্যাম। জানো, ওই আম্বিলিকাস থেকে যদি আমি অ্যান্টেরিয়র সুপেরিয়র কালিক স্পাইন একটা রেখা টানি, তাহলে ল্যাটারাল 1/3 মিডিয়াল 2/3 যে জায়গাটা মিট করবে ওটাকে বলে ম্যাকবার্নিস পয়েন্ট। ও ম্যাকবার্নি সাহেব আবিষ্কার করছেন, উনি লিখছেন, এই জন্য ওনার নাম দিয়ে দিচ্ছে। আর তোমরা কিছু লিখতে পারলে তোমাদের নাম দিয়ে দিবে, বুঝছো? তারপরে হচ্ছে এটাকে বলে ম্যাকবার্নিস পয়েন্ট, ল্যাটারাল 1/3 মিডিয়াল 2/3। তো আমরা এই গ্রিড আয়রন ইনসিশন যেটা, ওইটা হচ্ছে ম্যাকবার্নিস পয়েন্টে দিব, এই রেখাটার রাইট অ্যাঙ্গেল বরাবর। তোমাদেরকে একটু দেখায়, বইয়ের পিডিএফ নিছো কেউ? নাও নাই, পিডিএফটা অন্তত নিয়ে ফেলিও, তাহলে ছবিগুলো দেখতে পাবো। এই যে দেখা যায়, ইয়েস ম্যাম। আমি আসলে স্লাইড বানাইতে পারতেছি না, তো স্লাইড যদি বানাইতে পারতাম তাহলে। আচ্ছা ঠিক আছে, এটা আমি ব্যাক করতে পারতেছি না, ব্যাক ক্যামেরা দেওয়া যায় না এখানে, কোনো অপশন নাই না? ব্যাক ক্যামেরা দেওয়ার কোনো অপশন আছে? আছে তো। এই যে এখন দেখা যায়, ইয়েস ম্যাম। দেখছো? এটা হচ্ছে গ্রিড আয়রন ইনসিশন। আর লেঞ্জ ইনসিশন যেটা বললাম, এটা হচ্ছে এটা হচ্ছে ক্রিজলাইন ইনসিশন। ক্রিজলাইন ইনসিশন মানে কি, আমাদের অ্যানাটমি তো পড়ছো, আমাদের প্রতিটা মানে ল্যাঙ্গার্স লাইন বলে না, ল্যাঙ্গার্স লাইন টার্মটা শুনছো? ল্যাঙ্গার্স লাইন নো ম্যাম। শুনছো না? শুনো নাই? শুনলে শুনছো বলো, না শুনলে নাই বলো। No, ma'am. নো ম্যাম। নো ম্যাম। ওটা হচ্ছে আমাদের ক্রিজ লাইন। দেখবা এরকম করলে, দেখবা তোমার স্কিন কোথাও টানলে দেখবা কতগুলা দাগ আছে হাতের মধ্যে, দেখো এখনই খেয়াল করো। ল্যাঙ্গার্স লাইন তোমার কসমেটিক্যালি আমরা যখন ইনসিশন দিব, এখন প্লাস্টিক সার্জারি আছে কসমেটিক্যালির জন্য, শুধু কসমেটিক্যালির জন্য না, আমাদের জেনারেল সার্জারি তো দেয় এগুলা দেয়। মানে হচ্ছে কি, তোমার নিয়ম হচ্ছে তুমি যদি ক্রিজ লাইন বরাবর ইনসিশনটা দাও, সেক্ষেত্রে তোমার দাগটা কম হবে, কসমেটিক্যাল তোমার পারপাস সেফ হবে। আমি একটা জায়গায় যেমন হচ্ছে লিম্বের ক্ষেত্রে সব মানে ইনসিশন দিতে হবে লংগিটিউডিনাল, তাহলে তোমার ওর হিলিং ভালো হবে।
তোমার ক্লিজ লাইন বরাবর যদি দাও তোমার সবখানেই তোমার হচ্ছে হিলিং ভালো হবে। হিলিং ভালো হওয়া মানে হচ্ছে ওর তোমার দাগটা কম হবে। আর তুমি ক্রিজ লাইনের অপোজিটে দিলে ওটা দেখবা ফাইব্রোসিস বেশি হচ্ছে, মানে হিলিং হতে হিলিং এর তো এগুলো এক একটা প্রসেস, ফাইব্রোসিস হওয়া এই হওয়া সেই হওয়া, ওর ক্ষেত্রে দাগটা বেশি হবে। এখানে হচ্ছে এগুলো আরো বিশদ আলোচনা আছে, তোমাদের আস্তে আস্তে করবো আর সবাই একসাথে করে ফেললে সমস্যা। তো এখন হচ্ছে এর ক্ষেত্রে হচ্ছে ক্রিজ লাইন হচ্ছে এই যেটা দেখালাম এটা, এই ক্রিজ লাইনটা কেমনে দিবা? আম্বিলিকাসের 2 সেন্টিমিটার তোমাদের এই জিনিসগুলো লাগবে। কিভাবে অপারেশন করছো এগুলো লাগবে না, তোমাদের নামটা লাগবে, ওই ইনসিশন যে যদি কেউ ভালো পারো মার্কস বেশি দিতে চাচ্ছে। আর এমন মনে করো না যে আমার এখানে অনার্স মার্ক পেয়ে লাভ কি, লাভ আছে, তোমার পাশের ক্ষেত্রেও লাভ আছে। লাভ আছে মানে হচ্ছে ধরো তুমি লং কেজে তুমি যদি ভালো বলতে পারো, তোমাকে ধরো 10 নাম্বার বেশি দিল, তোমার লাক যদি খারাপ থাকে কোনো কারণে, তুমি যদি শর্ট কেসে খারাপ করে আসো, শোনো পরীক্ষায় কিন্তু সবাই পড়ে যায় মোটামুটি, কিন্তু লাক ফেভার একটা জিনিস আছে। সেজন্য মনে করো না যে আমার এদিকে একটু পারলেই হবে, আমার প্রিপারেশন ভালো নিয়ে যেতে হবে। আমি যদি শর্ট কেসে 10টা নাম্বার কম পাই, তুমি যদি লং কেসে 10টা নাম্বার বলে বাড়াইতে পারো, তোমার এটা কাভার দিলে তুমি পাস করে আসতে পারো। শর্ট কেস লং কেস কিন্তু টানে নাম্বারে, বুঝতে পারছো? সেজন্য কিছু জিনিস জানতে হবে। এই যে লেন্স ইনসিশন, তুমি লেন্স ইনসিশন বলতে পারলে তখন স্যার জিজ্ঞেস করবে এটা কেমনে দে বলো তো বাবু, তখন বলবা 2 সেন্টিমিটার নিচে আম্বিলিকাসের মিড ক্লাভিকুলার আর হচ্ছে মিড ইনগুইনাল পয়েন্ট, মানে যেখানে মিলিত হবে ওইখানে আমি সেন্টার করে এটা দিব। ঠিক আছে, এখন আপাতত শুনে রাখো, পরে ওইগুলা আমি যেগুলো বলতেছি এগুলো জাস্ট একটু পয়েন্ট করে রাখলে হবে, পরে এগুলোর উপর জোর দিও। তাহলে এটা হচ্ছে তোমার ল্যাঙ্গার্স লেন্স ইনসিশন, এটাকে বলে লেন্স ইনসিশন। এখন মোটামুটি অনেকেই কিন্তু এটাই দেয়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে দেয়, ছেলেদের তো আর প্যাট দেখায় না, মেয়েদের না দেখায়। তো এখন ওইটার জন্য তোমরা মানে এগুলো ভালো আর কি। আর আরো বেশি কসমেটিক্স জন্য তোমার ল্যাপারোস্কোপি খুব ভালো। কসমেটিক্যালি ওগুলো কিছু আছে, তোমার যখন বলবা স্যার যখন বলবে ল্যাপারোস্কোপি কেন করবা, তো ওপেনও করতে পারতাম। তো স্যার অনেকগুলা অ্যাডভান্টেজ আছে আমার ল্যাপারোস্কোপি, পেশেন্টের ল্যাপারোস্কোপি তো টাইম তো শেষ, কাজগুলো শেষ করতে পারলাম না। তোমাদের কি 11টা থেকে কোনো কাজ আছে? 5-10 মিনিট বেশি নিলে? ম্যাম 11টা থেকে ক্লাস আছে ম্যাম, ফরেনসিক মেডিসিন। ও ক্লাস আছে, তাহলে একটা কাজ করো, কালকে অল্প করে বলে শেষ করে দেবো, পার্সেন্টেজটা দিয়ে দাও। কাশফিয়া, প্রেজেন্ট ম্যাম। তারপরে প্রাপ্তি নাই, 2 নাই, 3 আছে। তেমন নেটওয়ার্ক প্রবলেম বলতেছে। আচ্ছা, তারপর 3 মানাল, প্রেজেন্ট ম্যাম। তারপর হচ্ছে সিদ্দিকা, প্রেজেন্ট ম্যাম। তারপর নাদিম, ইয়েস ম্যাম। তারপরে আবরার না, এটা আবরার 6 নাই, তারপরে আপনার অ্যাবসেন্ট। মোহাইমেন 7, প্রেজেন্ট ম্যাম। তারপরে হচ্ছে ইসমাম 8, ম্যাম। তারপরে 9 রাফা 9, বেলাল আসো, তারপরে ইমাম 11, প্রেজেন্ট ম্যাম। 11 ইয়েস ম্যাম। ফৌজিয়া, প্রেজেন্ট ম্যাম। সালে 13, প্রেজেন্ট ম্যাম। ম্যাম রোল 2 প্রেজেন্ট। হ্যাঁ দিছি। 6 নাই, 9 নাই, 6 আর 9 নাই। তারপরে হচ্ছে জান্নাতুল, প্রেজেন্ট ম্যাম। তারপরে আরিয়ান, প্রেজেন্ট ম্যাম। তারপরে ফারা 29 নাই, তারপর হচ্ছে সাদিয়া। হ্যাঁ বুঝি না, 29 আসো। সাউন্ড প্রবলেম করতেছে ওর সাথে। ম্যাম প্রেজেন্ট আচ্ছা, ছিল, ঠিক আছে। ওর নেটওয়ার্ক প্রবলেম করতেছে। সাদিয়া 30,
ম্যাম ও সেম ওর না একটু প্রবলেম করতেছে এতক্ষণ জয়েন ছিল আচ্ছা, তারপরে 31 Yes, ma'am. শারমিন, Present, ma'am. আরিফুল, আরিফুল Yes, ma'am. নাই তো আচ্ছা, তারপর হচ্ছে কি 34 শশী আসো, প্রেজেন্ট ম্যাম 35 প্রেজেন্ট ম্যাম 36 আকাশ, Yes, ma'am. এই আকাশটা কে ঘুমাচ্ছ নাকি? No, ma'am. 37 শাহাদাত, 37 শাহাদাত নাই, 38 ইসমাইল, Yes, ma'am. তাহলে এখানে শুধু শাহাদাত অ্যাবসেন্ট, সবাই তো আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। Assalamu alaikum. আসসালামু আলাইকুম ম্যাম ওয়ালাইকুম আসসালাম।